হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান অধ্যায় 1.3 তাপ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো এর পূর্বে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করে ফেলেছি, তাই সেই ভিডিওটি দেখে না থাকলে প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নাও অথবা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। তো আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এ আমরা 41টি প্রশ্ন আলোচনা করেছি, আজকে আমরা 42 থেকে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তো 42 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? তো উত্তরটি দেখো, তরলের প্রকৃতি। তো তরল পদার্থটি কি প্রকার তার উপর তরলের স্ফুটনাঙ্ক নির্ভর করে। উদ্বায়ী তরলের স্ফুটনাঙ্ক বেশি হয় এবং অপদ্রব্যের উপস্থিতি। তরলের মধ্যে কোনো কঠিন অপদ্রব্য দ্রবীভূত থাকলে তরলটির স্ফুটনাঙ্ক বেড়ে যায়। পরের প্রশ্ন, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে স্ফুটনাঙ্ক লেখো। তো জলের স্ফুটনাঙ্ক আমরা সবাই জানি 100 ডিগ্রি সেলসিয়াস, পারদের স্ফুটনাঙ্ক 357 ডিগ্রি সেলসিয়াস এবং তরল হাইড্রোজেনের স্ফুটনাঙ্ক -253 ডিগ্রি সেলসিয়াস। তার মধ্যে তোমাদের পরীক্ষা আসার চান্স রয়েছে পারদের স্ফুটনাঙ্ক 357 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, জলে নুন মেশালে কত উষ্ণতায় জলের স্ফুটন হয়? তো 109 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। পরের প্রশ্ন, কোনো তরলের স্ফুটনাঙ্ক নির্ধারণ করার সময় চাপ উল্লেখ করা উচিত কেন? এই প্রশ্নটি তোমাদের 2 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। 76 সেমি পারস্তম্ভের চাপে কোনো পদার্থের স্ফুটনাঙ্ক নির্ধারণ করলে তা স্বাভাবিক স্ফুটনাঙ্কের সমান হবে, কিন্তু চাপ ওই নির্দিষ্ট মানের বেশি বা কম হলে স্ফুটনাঙ্ক আর স্বাভাবিক স্ফুটনাঙ্কের সমান হয় না। এর জন্য স্ফুটনাঙ্ক নির্ধারণ করার সময় চাপ উল্লেখ করতে হয়। পরের প্রশ্ন, রান্নার সময় পাত্রের মুখে ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কেন? তো উত্তরটি দেখো, যে পাত্রের মুখে ঢাকনা দিয়ে রাখলে তাপের ফলে উৎপন্ন জলীয় বাষ্প পাত্রের মধ্যেই জমা হয়, বাইরে বেরোতে পারে না। জলীয় বাষ্প যত বাড়ে বাষ্প চাপ তত বাড়ে, ফলে জলের স্ফুটনাঙ্ক বেড়ে গিয়ে খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়। পরের প্রশ্ন, ঘনীভবন কাকে বলে? তো তাপ নিষ্কাশনের ফলে গ্যাসীয় পদার্থের তরলে পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলে। পরের প্রশ্ন, কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ুকে কখন জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বলা হয়? এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ, ভালো করে রেডি করে রাখবে। উত্তরটি দেখো, যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকলে সেই বায়ুকে সম্পৃক্ত বায়ু বলে। অর্থাৎ যতটুকু তার জলীয় বাষ্প ধারণ করা দরকার ঠিক ততটুকু যদি সে জলীয় বাষ্প ধারণ করে রাখে তাহলে তাকে বলা হবে সম্পৃক্ত বায়ু। পরের প্রশ্ন, কুয়াশা কি? তো ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পযুক্ত বায়ু ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হলে ছোট ছোট জলকণার সৃষ্টি হয়। এই জলকণা ভূপৃষ্ঠের কিছুটা উপরের বায়ুস্তরে ধোঁয়ার মতো ভাসতে থাকে, একেই কুয়াশা বলে। পরের প্রশ্ন, বড় বড় শহর বা শিল্পাঞ্চলে ধোঁয়াশা সৃষ্টি হয় কেন? উত্তরটি দেখো, যে শহরে বা শিল্পাঞ্চলে বায়ুতে ধূলিকণার পরিমাণ বেশি থাকে, এছাড়া কলকারখানা থেকে নির্গত ধোঁয়াও বায়ুতে মেশে, ফলে ওইসব অঞ্চলে কুয়াশা হলে তা ধোঁয়ার সঙ্গে মিশে ধোঁয়াশা সৃষ্টি করে। তো ধোঁয়াশা হলো ধোঁয়া এবং কুয়াশার মিলিত রূপ। পরের প্রশ্ন, শিশিরাঙ্ক কাকে বলে? তো যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক বলে। খুব ভালো করে রেডি করে রাখবে। পরের প্রশ্ন, সন্ধ্যাবেলা শিশির পড়ে না কিন্তু গভীর রাতে বা ভোরের দিকে শিশির পড়ে কেন? তো উত্তরটি দেখো, সারাদিন সূর্যের তাপে ভূপৃষ্ঠ গরম হয় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠ ঠান্ডা হতেও বেশ কিছুটা সময় লাগে, তাই সন্ধ্যাবেলায় ভূপৃষ্ঠের উষ্ণতা শিশিরাঙ্কে নিচে নামতে পারে না, ফলে ওই সময় শিশির পড়ে না। কিন্তু গভীর রাতে বা ভোরের দিকে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হয়, ফলে বায়ুর উষ্ণতা একসময় শিশিরাঙ্কে নিচে নেমে যায় এবং শিশির পড়ে। পরের প্রশ্ন, মেঘলা রাতে শিশির পড়ে না কেন? উত্তরটি দেখো, যে আকাশ মেঘলা থাকলে ভূপৃষ্ঠ দ্বারা বিকিরণ তাপ মেঘের স্তরে প্রতিফলিত হয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বাতাসের উষ্ণতা কমে শিশিরাঙ্কের নিচে নামতে পারে না, ফলে সহজে শিশির পড়ে না। পরের প্রশ্ন, ঊর্ধ্বপাতন কাকে বলে? তো তাপ প্রয়োগে যে কোনো উষ্ণতার কঠিন পদার্থের সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে ঊর্ধ্বপাতন বলে। পরের প্রশ্ন, ঊর্ধ্বপাতিত হয় এমন কয়েকটি পদার্থের নাম লেখো। তো এগুলি হলো ন্যাপথালিন, নিশাদল, আয়োডিন, কর্পূর প্রভৃতি। পরের প্রশ্ন, পরিবহন পদ্ধতি কাকে বলে? তো যে পদ্ধতিতে তাপ একই বস্তুর উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয় কিন্তু ওই বস্তু বা বস্তুর অণুগুলির স্থান পরিবর্তন ঘটে না, সেই প্রক্রিয়াকে পরিবহন প্রক্রিয়া বলে। পরের প্রশ্ন, পরিবহন পদ্ধতিতে কি জাতীয় পদার্থের মধ্যে দিয়ে তাপ পরিবাহিত হয়? তো শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে। পরের প্রশ্ন, তাপের সুপরিবাহী কয়েকটি পদার্থের নাম লেখো। তো তাপের সুপরিবাহী হলো তামা, স্টিল, অ্যালুমিনিয়াম প্রভৃতি। পরের প্রশ্ন, ইগলু কি? এটি কি দিয়ে তৈরি হয় এবং কেন? তো ইগলু হলো এস্কিমোদের বাসস্থানের স্থান বা এস্কিমোদের বাসস্থানকে ইগলু বলা হয়। এটি বরফ দিয়ে তৈরি হয়। বরফ তাপের কুপরিবাহী এবং ওই অঞ্চলে সহজলভ্য। তাপের কুপরিবাহী হওয়ার কারণে বরফের মধ্য দিয়ে তাপ চলাচল করতে পারে না, ফলে ইগলুর ভিতরটা গরম থাকে।
পরের প্রশ্ন, শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন? উত্তর দেখো, যে উলের পোশাকে সুতোর মাঝে মাঝে বায়ু আটকে থাকে। বায়ু তাপের কুপরিবাহী বলে দেহ থেকে তাপ বাইরে বেরিয়ে যেতে পারে না বা বাইরের ঠান্ডা বায়ু দেহে প্রবেশ করতে পারে না, ফলে দেহ গরম থাকে। পরের প্রশ্ন, শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন? তো উত্তর দেখো, পালক ফুলিয়ে বসলে পালকের ফাঁকে ফাঁকে বায়ু ঢুকে যায়। বায়ু তাপের কুপরিবাহী বলে দেহের তাপ বাইরে যেতে পারে না এবং বাইরের ঠান্ডা বায়ু ভেতরে আসতে পারে না, ফলে পাখিদের দেহ গরম থাকে। পরের প্রশ্ন, শীতকালে গায়ে কম্বল চাপা দিলে আরাম লাগে কেন? তো কম্বলের সুতোর ফাঁকে ফাঁকে বায়ু আটকে থাকে। বায়ু তাপের কুপরিবাহী বলে দেহের তাপ বাইরে বেরিয়ে যেতে পারে না বা বাইরের ঠান্ডা বায়ু দেহে প্রবেশ করতে পারে না, ফলে দেহ গরম থাকে এবং আরাম বোধ হয়। পরের প্রশ্ন, তাপের পরিচলন কাকে বলে? তো যে পদ্ধতিতে তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলি নিজেরা স্থান পরিবর্তন করে উষ্ণ অংশ থেকে তাপ বহন করে শীতল অংশে স্থানান্তরিত হয়, সেই পদ্ধতিকে পরিচলন পদ্ধতি বলে। পরিচলন স্রোত কাকে বলে? দেখো, তরল বা গ্যাসের কোনো অংশ উত্তপ্ত হলে হালকা হয়ে উপরে উঠে যায় এবং উপরের ঠান্ডা ও ভারী অংশ নিচে নেমে আসে। এর ফলে তরল বা গ্যাসের মধ্যে যে চক্রাকার স্রোত সৃষ্টি হয় তাকে পরিচলন স্রোত বলে, যেমন সমুদ্র বায়ু, স্থলবায়ু। এই পরিচলন স্রোত আমরা ভূগোলেও পড়েছি। পরের প্রশ্ন, শীতকালে বদ্ধ ঘরে হ্যারিকেন জ্বালিয়ে শোয়া বিপজ্জনক কেন? তো দেখো, হ্যারিকেন জ্বালালে কেরোসিনের দহনে বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। শীতকালে দরজা জানালা বন্ধ করে ঘুমোলে বদ্ধ ঘরে অক্সিজেন চলাচল করতে পারে না, ফলে বিষাক্ত গ্যাসগুলির পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে এবং ঘুমন্ত অবস্থায় ঘরের বাসিন্দাদের মৃত্যু হতে পারে। তাই বদ্ধ ঘরে হ্যারিকেন জ্বালিয়ে শোয়া উচিত নয়। পরের প্রশ্ন, কোন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না? তো সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, বিকিরণ পদ্ধতি কাকে বলে? তো যে পদ্ধতিতে জড় মাধ্যমের সাহায্য ছাড়াই বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ রূপে এক স্থান থেকে অন্য স্থানে তাপ সঞ্চালিত হয়, সেই পদ্ধতিকে বিকিরণ পদ্ধতি বলে। পরের প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে? তো সেটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে। পরের প্রশ্ন, স্টিম বর্ণহীন হলেও ফুটন্ত জলপূর্ণ কেটলির মুখ থেকে সাদা বর্ণের স্টিম নির্গত হয় কেন? উত্তরটি দেখো, কেটলির বাইরে থাকা বায়ুর উষ্ণতা কেটলির মধ্যে থাকা ফুটন্ত জলের উষ্ণতার চেয়ে অনেক কম হয়। তাই স্টিম বর্ণহীন গ্যাসীয় পদার্থ হলেও কেটলি থেকে নির্গত হওয়ার পর সেটি অপেক্ষাকৃত শীতল বায়ুর সংস্পর্শে ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলি বাষ্পের সঙ্গে বায়ুতে ভাসমান অবস্থায় থাকে। এগুলির উপর সাদা আলো পড়ে প্রতিফলিত হয় বলে স্টিম সাদা দেখায়। পরের প্রশ্ন, রান্নার সময় পাত্রের মুখে ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কেন? তো উত্তরটি দেখো, পাত্রের মুখে ঢাকনা দিয়ে রাখলে তাপের ফলে উৎপন্ন জলীয় বাষ্প পাত্রের মধ্যেই জমা হয়, বাইরে বেরিয়ে যেতে পারে না। জলীয় বাষ্প যত বাড়ে বাষ্পের চাপও তত বাড়ে, ফলে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায় এবং খাদ্যবস্তু দ্রুত সেদ্ধ হয়। পরের প্রশ্ন, প্রেসার কুকারে খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় কেন? এই প্রশ্নটি তোমরা একটু ভালো করে রেডি করে রাখবে। তো উত্তর দেখো, যে চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। প্রেসার কুকারে এই নীতি কাজে লাগানো হয়। প্রেসার কুকারে জলসহ খাদ্যবস্তু নিয়ে ঢাকনাটি বায়ুহীনভাবে বন্ধ করে তাপ দেওয়া হয়। এর ফলে উৎপন্ন জলীয় বাষ্প পাত্রের মধ্যে জমা হতে থাকে এবং বাষ্প চাপ ক্রমশ বাড়ে। এই চাপ বৃদ্ধির ফলে জলের স্ফুটনাঙ্ক প্রায় 120 ডিগ্রি সেলসিয়াস হয়। এই উচ্চ তাপমাত্রায় ফুটন্ত জলে খাদ্যবস্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং রান্না দ্রুত হয়। পরের প্রশ্ন, থার্মোফ্লাক্স কে আবিষ্কার করেন? তো থার্মোফ্লাক্স আবিষ্কার করেন বিজ্ঞানী জেমস ডিওয়ার। শেষ প্রশ্ন, থার্মোফ্লাক্সের কার্যনীতি লেখো। উত্তরটি দেখো, যে পাত্রের কাঁচ তাপের কুপরিবাহী। পাত্রটির খোলা মুখে চিপিও তাপের কুপরিবাহী। পাত্রটির কাঁচ দিয়ে তৈরি অংশটি চারপাশ কুপরিবাহী পদার্থ দিয়ে ঘেরা, ফলে পরিবহনের সাহায্যে তাপের সঞ্চালন ব্যাহত হয়। আবার দুই দেয়ালের মাঝখানে প্রায় বায়ুশূন্য থাকায় পরিবহন ও পরিচালন পদ্ধতিতে পাত্রটির বাইরে তাপ ভেতরে এবং ভেতরের তাপ বাইরে যেতে পারে না। বিকিরণ প্রক্রিয়ায় বাইরে থেকে তাপ ভেতরে প্রবেশ করার সময় বা ভেতর থেকে বাইরে যাওয়ার সময় দুই দেয়ালে চকচকে পৃষ্ঠের জন্য পাত্রের ভেতর থেকে তাপ প্রতিফলিত হয়ে ভেতরেই থেকে যায়, ফলে অনেকক্ষণ ধরে ফ্লাক্সে শীতল বস্তু শীতল এবং উষ্ণ থাকে। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী একটি অধ্যায় আলোচনা করব। তাই চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে একটি লাইক করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।